আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা আর্লি বর ক্লাস যুক্তরাষ্ট্রের যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে তার দৃশ্য দেখছেন। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মেরুদণ্ড। আন্তর্জাতিক রিপোর্ট বলছে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী বহুমুখী এবং প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধজাহাজ। ১৯৯১ সালে এই ক্লাসের যে যুদ্ধজাহাজ রয়েছে মার্কিন বাহিনীতে প্রথম যুক্ত হয়। সময়ের সাথে সাথে এটিকে অত্যন্ত শক্তিশালীভাবে আপডেট করা হয়েছে। বর্তমানে এটির যে ফ্লাইট 3 সংস্করণ রয়েছে সেই জাহাজগুলো তৈরি করা হয়। এজিস কমব্যাট সিস্টেম এই জাহাজটির মূল মস্তিষ্ক। এর সঙ্গে যুক্ত রয়েছে শক্তিশালী AN/SP-1 ড্যাশ ক্যাটাগরির যে 3D রাডার রয়েছে সেটি। এই রাডারটি চারপাশে শত শত কিলোমিটার জুড়ে একসঙ্গে 3টি মাধ্যম আকাশ, পানি এবং উপগ্রহ শত শত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেমের অধীনে এই জাহাজটির ভেতর ৯০ থেকে ৯৬টি বিভিন্ন ধরনের মিসাইল থাকে, যার মধ্যে ৪৬টি থাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর বাকিগুলো থাকে সারফেস টু সারফেস মিসাইল। যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে এটি শত্রু দেশের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম। এর জন্য এতে স্ট্যান্ডার্ড মিসাইল SM-2, SM-3 এবং SM-6 এছাড়াও নতুন যে ESSM ক্ষেপণাস্ত্র রয়েছে তা ব্যবহার করা হয়। স্থলভাগে আক্রমণের ক্ষমতা হিসাবে জাহাজটিতে বিখ্যাত যে টামাহক মিসাইল রয়েছে, প্রায় ১৫০০ কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত করতে পারে। সেই মিসাইলের সংখ্যাও কিন্তু ৪০ থেকে ৪২টি পর্যন্ত থাকে। দেখুন, পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিনকে ধ্বংসের জন্য এতে রয়েছে শক্তিশালী সোনার সিস্টেম এবং টর্পেডো। এছাড়াও সমুদ্র পৃষ্ঠের অন্যান্য জাহাজ ধ্বংস করতে এটি হারপুন বা আধুনিক অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে। দেখুন, এই জাহাজটির পেছনে এক বা একাধিক বা দুইটি পরিমাণ MH-6R যেই সি হক হেলিকপ্টার রয়েছে, হ্যাঙ্গার এবং ডেক করে এটি রাখা যায়, যা সাবমেরিনের শিকার এবং যে কোনো ধরনের উদ্ধার কার্যক্রম বা যে কোনো সমুদ্রে ভাসমান যে কোনো জাহাজের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, এই জাহাজটি কেন আজকে আলোচনা? এর কারণ হলো ওমানের উপকূলে এই জাহাজটি বর্তমানে ইরানের বিরুদ্ধে সকল ধরনের সামরিক হামলার নেতৃত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই জাহাজটির ভেতর এত প্রতিরক্ষা বলয় ভেঙেই ইরান জাহাজটির ভেতর সরাসরি এইবার হামলা করেছে। দেখুন, ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে যেই অবরোধ ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র, সেই অবরোধ বাস্তবায়নের জন্যই এই যুদ্ধজাহাজটি ওমানের উপকূলের কাছাকাছি অবস্থান করে অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। এটি হলো ইরানের দাবি। আর এই জন্যই জাহাজটিকে টার্গেটে পরিণত করা হয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই হামলার বিষয়ের যে সত্যতা বা ঘটনাগুলো কিন্তু তারা প্রকাশ করেছে। দেখুন, ইরানের দাবি অনুসারে ওমানের উপকূলে এই জাহাজটির অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে যখনই তারা শনাক্ত করে, তার পরপরই কিন্তু তারা তাদের ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা করে এবং ইরানের দাবি অনুসারে জাহাজটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র যে ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি হলো মাঝ আকাশেই আগত ড্রোন এবং মিসাইলগুলোকে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এখন দেখুন, একেবারে মাঝ সমুদ্রে এই ধরনের হামলায় ক্ষয়ক্ষতি কি হয়েছে বা মিসাইলগুলো হিট করেছে বা করেনি, সেই বিষয়গুলোর নিশ্চয়তা এখানে কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে দেওয়া যায় না, কারণ এত মাঝ সমুদ্রে ভিডিও ফুটেজ পাওয়া যায় না এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কখনোই তাদের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের ভিডিও ফুটেজ তারা প্রকাশ করবে না। এমনকি ক্ষতিগ্রস্ত হলেও তারা হামলার বিষয় অস্বীকার করে বা গোপন রাখে। এটি সামরিক একটা স্ট্র্যাটেজি, কারণ একটি যুদ্ধ জাহাজের ভেতর যে প্রযুক্তিগুলো সংযোজন করা আছে সেই প্রযুক্তিগুলো মাল্টি বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র তার প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে তারা তৈরি করেছে এবং এগুলো তার মিত্র দেশেও তারা রপ্তানি করে এবং বিভিন্ন যুদ্ধ জাহাজের প্রধান লাইন অফ ডিফেন্স হিসাবে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডারগুলো ব্যবহার হয়। যুক্তরাষ্ট্র যদি স্বীকার করে নেয় যে ইরানের ড্রোন বা মিসাইল হামলা করেছে, হিট করেছে যুদ্ধ জাহাজে, তাহলে শুধু এই জাহাজটি
ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এরকম নয়। পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যত যুদ্ধ জাহাজের এবং মিত্র জাহাজের সেগুলোর যে সক্ষমতা বা সেগুলোর যে নিরাপত্তা তা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং মাল্টি বিলিয়ন ডলারের রপ্তানি প্রজেক্ট সরাসরি থমকে যেতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম কখনোই কোনো মিসাইল সরাসরি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে হিট করেছে এই ধরনের খবর বা সত্যতার বিষয় স্বীকার করার বিষয়টা অত্যন্ত জটিল, কারণ স্ট্র্যাটেজিকভাবে এটি একেবারে সুদূর পরিসরী বিভিন্ন প্রভাব বলয়ে সরাসরি ঝুঁকি তৈরি করবে। সুতরাং এই ধরনের স্টেটমেন্ট যুক্তরাষ্ট্র নাও দিতে পারে। যে হামলা হয়েছে, হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র, হিট করেছে বা করেনি তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যুদ্ধবিরতি চলা অবস্থায় এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজকে টার্গেট বানানো শুরু করেছে ইরান। মানে পরিস্থিতি মোটেও ভালো নয়, আর এটি একটি নজিরবিহীন ঘটনা। যখন দুই দেশই দাবি করছে, ইরান বা যুক্তরাষ্ট্র দুই দেশই দাবি করছে যে আমরা একটা যুদ্ধবিরতির মধ্যে রয়েছি, আবার দুই দেশই একে অন্যকে হামলা করছে। হামলার বিষয়ে তারা বক্তব্যে বলছে আমরা কিন্তু আক্রমণাত্মক হামলা করছি না, আত্মরক্ষার জন্য করছি। এখন দুই দেশই যদি আত্মরক্ষার জন্যই এই হামলা করে তাহলে যুদ্ধের আর বাকি কি রইল? হামলার বিষয়গুলো মিসাইল হামলা বলেন, ড্রোন হামলা বলেন বা বিমান হামলা বলেন, হামলাই সেটি আত্মরক্ষামূলক বা আক্রমণাত্মক কোনো কিছু যায় আসে না, ক্ষতি তো হবেই। সুতরাং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বলতে পারেন অনেকটাই মুখে মুখে যুদ্ধবিরতি এমন পরিস্থিতির মধ্যেই চলছে। দেখুন, যে কোনো ধরনের যুদ্ধ অবস্থা বা যে কোনো ধরনের উত্তেজনার মধ্যে একটি বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেওয়াটা সহজ, তবে বাস্তবায়নের বিষয়টা অত সহজ নয়। একটি আক্রমণ করার জন্য সুনির্দিষ্টভাবে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়। বিশেষ করে মিসাইল হামলার জন্য প্রস্তুতির বিষয়গুলো আরও জটিল। একটি মিসাইলের ভেতর ইন্টারনালভাবে আক্রমণের যে ডিটেলস রয়েছে, ফ্লাইং পাথ রয়েছে এবং রাডার ব্যবস্থার কোন জায়গায় দুর্বলতা রয়েছে, বায়ুমণ্ডলের স্তর রয়েছে, সেগুলোকে নির্বাচন করা হয় এবং বিশেষ করে হামলাগুলো একসঙ্গে কি প্রক্রিয়ায় কি সেটআপে হবে সেগুলো নির্ণয় করে তার জন্য যুদ্ধ কৌশল প্রণয়ন করতে হয়। মিসাইলগুলোকে সেট করা, জ্বালানি ভরা এবং বিভিন্ন ধরনের যে ওয়ারহেড রয়েছে তা সেট করা, এর জন্য কিন্তু অনেক সময় লাগে। সুতরাং এখানে হামলা হোক বা না হোক, যুদ্ধ চলুক বা না চলুক, পাল্টা হামলার জন্য যাদের মিসাইল সক্ষমতা রয়েছে, যেমন ইরানের মতো দেশ, তাদের সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হয় যাতে করে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার ভেতর যে কোনো সর্বোচ্চ সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করতে পারে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের কর্তৃপক্ষ নিশ্চিত করছে তাদের যে পাল্টা মিসাইল হামলার প্রস্তুতি এবং ড্রোন হামলার প্রস্তুতি সেটা তারা সর্বোচ্চ পর্যায়ে রেখেছে এবং তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। আবার যদি যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে শক্তিশালী হামলা করে বা হামলা করার কোনো প্রচেষ্টা দেখায়, এর পাল্টা জবাব ইরান শক্তিশালীভাবে দেবে, ইরানের পক্ষ থেকে এমন ঘোষণা দিয়ে দাবি করা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে দাবি করছেন ইরানের বর্তমান যিনি নতুন আয়াতুল্লাহ রয়েছেন মুজতবা আলী খামেনি এই বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। যে কোনো প্রতিক্রিয়ায় তার অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে না। গোপন যে টার্গেটগুলো দেওয়া হয়েছে সাথে সাথে সেখানে আক্রমণ করার নির্দেশ রয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে সরাসরি পাল্টা হামলা হলে সাথে সাথেই হামলার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অর্ডার দিয়েছেন মুজতবা আলী খামেনি। এমনটা কিন্তু দাবি করছে ইরান যে সর্বোচ্চ স্তর থেকেই অর্ডার রয়েছে। মুজতবা আলী খামেনির এই সক্রিয়তার বিষয় স্বীকারও করেছে যুক্তরাষ্ট্র। রিসেন্টলি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তার বক্তব্যে বলেছেন মুজতবা খামেনি জীবিত রয়েছেন এবং আলোচনায় সক্রিয় রয়েছেন। তার সিদ্ধান্তের উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে এই দুইটি শক্তিশালী দেশের মধ্যে চূড়ান্তভাবে সমঝোতা হয় নাকি যুদ্ধের যে শক্তিশালী পরিস্থিতি রয়েছে তা আরও নাজুক হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।